সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার ফের ইসরায়েলে এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মঙ্গলবার রাতে তেল আবিব সহ বিভিন্ন ইসরায়েলি শহর লক্ষ্য করে ইরান 180টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনীর বরাতে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও মধ্য ও দক্ষিণ ইসরায়েলের কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ। জেরুজালেম এবং জর্ডান রিভার ভ্যালিতে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে, এতে আহত হয়েছে কয়েকজন। ভিডিওটিতে লাইক দিয়ে বিস্তারিত দেখুন। হামলার সময় ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। লোকজনকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশ সীমা। তবে ইরানের পক্ষ থেকে নতুন করে আর হামলার আশঙ্কা নেই বলে জানানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ, হামাস নেতা ইসমাইল হানিয়া এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নিরফরসনের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। আর ইসরায়েল এই হামলার পাল্টা জবাব দিলে তেহরানের জবাব আরও মারাত্মক এবং ধ্বংসাত্মক হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। তবে ইরানের এর জন্য চড়া মূল্য দিতে হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত 27 সেপ্টেম্বর লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। একই সঙ্গে মারা যান ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিরফরসনও। এই ঘটনা হিজবুল্লাহর জন্য যত বড় আঘাত, ইরানের জন্য ঠিক ততটাই। ইতোমধ্যে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। এমনকি ওই হামলার পরপরই অজ্ঞাত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এদিকে গত 30 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেন, ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব দেবে ইরান। এর আগে গত জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এই ঘটনার পরও প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান, কিন্তু কার্যত ইরানের হুমকি উপেক্ষা করে ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত আগ্রাসন অব্যাহত রেখেছিল ইসরায়েল। 2006 সালের পর সম্প্রতি লেবাননে সবচেয়ে আগ্রাসী হামলা চালিয়ে ইরানকে এক কথায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে ইসরায়েল। তবে সম্প্রতি ঘটনা প্রবাহ ইরানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে কিনা কিংবা কেন যাবে না তা নিয়ে বিতর্কেরও অবকাশ থাকলেও প্রতিরোধক অক্ষ নামে পরিচিত মধ্যপ্রাচ্য জুড়ে সক্রিয় সশস্ত্র সংগঠনগুলোর মাধ্যমে ইরান যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। কারণ ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর বদলে প্রতিরোধ অক্ষের মাধ্যমে ইসরায়েলকে চাপে রাখার কৌশলই সবসময় বেছে নিয়েছে ইরান। ইরানে 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকেই ইসরায়েলের সাথে সম্পর্কের অবনতি হচ্ছিল দেশটির, যা এক সময়ে চরম শত্রুতায় রূপ নেয়, যা পরবর্তীতে নানান সময়ে ইরানে প্রকাশ্যে বা চোরাগুপ্তা হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে ইরানের পারমাণবিক কার্যক্রমে বাধা দিতে অনেকবার বিভিন্ন অপকর্ম করেছে ইসরায়েল। কারণ ইসরায়েল বিশ্বাস করে, ইরান যদি পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠে তবে তা হবে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি। ফলে ইসরায়েল প্রতিনিয়ত ইরানে গুপ্ত হত্যা, সাইবার আক্রমণ, ড্রোন হামলার মতো কাজগুলো চালিয়ে এসেছে। ইরান কেন ইসরায়েলের চরম শত্রুতে পরিণত হলো সে সম্পর্কে খানিকটা ধারণা নিয়ে আসা যাক। এটাই সেই আলোচিত ট্রান্স ইসরায়েল পাইপলাইন। ইসরায়েলের দুটি শহরকে যুক্ত করা এই পাইপলাইনটির আরও একটি বিশেষত্ব হচ্ছে 1970-এর দশকে এটি পরিচিত ছিল ইসরায়েলি ইরানিয়ান পাইপলাইন নামে। ইরানের ক্রুড অয়েল ইসরায়েল হয়ে ইউরোপে পাঠাতে দুই দেশের এই মিত্রতা ছিল চোখে পড়ার মতো, কিন্তু এখন এটি অতীত। 2023-এর অক্টোবরে ইসরায়েলের ভেতরে ঢুকে হামাসের অভাবনীয় হামলা দুই দেশের চির ধরার সম্পর্কে বড়সড় ফাটল তৈরি করেছিল বলাই যায়। কারণ হামাস ইসরায়েলের মদদে চলে, এই বিশ্বাস বরাবরই ছিল ইসরায়েলের। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিলিটারি পাওয়ারের কথা উঠলে নিঃসন্দেহে ইসরায়েল এবং ইরানের নাম চলে আসবে সবার আগে। আর শত্রুতার কথা যদি বলেন, সেখানেও পিছিয়ে নেই দেশ দুটি। ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করতে নারাজ ইরান, কিন্তু দুই দেশের বৈরিতার পেছনে এর চেয়েও বেশি কিছু আছে তা হয়তো ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছেন। সংক্ষেপে বলতে গেলে ইরানের দৃষ্টি এখন আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বাড়ানো আর ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকার ওপর। কিন্তু ঠিক কী কারণে ইসরায়েল ইরানের বিরোধ? আঞ্চলিক রাজনৈতিক জটিল সমীকরণ এদের কোথায় নিয়ে যাচ্ছে? 1948 সালে ইসরায়েল রাষ্ট্র জন্মের ঘোষণা দেওয়ার পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে ইরানই ছিল প্রথম কোনো দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু পরে এমন কি ঘটল? 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর আক্ষরিক অর্থেই দেশটির সবকিছু উলটপালট হয়ে যায়।
আর এর সূচনা হয়েছিল পশ্চিমা মদতপুষ্ট শাহ শাসনের পতনের মধ্য দিয়ে। বিপ্লবের কাণ্ডারি রুহুল্লাহ খোমেনি বিশ্বাস করতেন, মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে সেই বিপ্লবের আগুন ছড়িয়ে দিতে হবে গোটা বিশ্বে। আর বেশিরভাগ মুসলিম দেশের মধ্যখানে তৈরি হওয়া পশ্চিমা ঘেঁষা ইসরায়েলকে সমস্যা হিসেবে দেখছিলেন খোমেনি। এরপর থেকে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবেই গণ্য করে আসছে ইরান। জানুয়ারি 1978 ইরানের রাষ্ট্রীয় সংবাদপত্রে দেশটির নির্বাসিত ধর্মীয় নেতা খোমেনির নৈতিকতা নিয়ে ছাপা হয় একটি নিবন্ধন, যার প্রতিক্রিয়ায় দেশজুড়ে শুরু হয় অস্থিরতা। হাজার হাজার মাদ্রাসার ছাত্র, বাজার ও পেশাজীবী সম্প্রদায় সহ প্রতিবাদ জানিয়ে মিছিল বের করে। ইরানের শাহ সরকার সেনাবাহিনী দিয়ে তা দমনের চেষ্টা করেন। নিহত হয় অনেক ছাত্র। জনতা জড়ো হয়ে শুরু করে সহিংস আন্দোলন। আক্রান্ত হয় শাহের ব্যক্তিগত সম্পত্তি, হোটেল, বার, সিনেমা হল ইত্যাদি। সহিংসতা দমনে সেনাবাহিনীর হাতে প্রাণ যায় শত শত মানুষের। বছরের মাঝামাঝি সময়ে শাহ সরকারি কর্মচারীদের বেতন কমিয়ে দেন, বন্ধ করে দেন বড় বড় প্রজেক্ট। দেশে দেখা দেয় খাদ্য ঘাটতি, বাড়ে বেকারত্বের হার। চাকরির খোঁজে তেহরানে আসা বেকার জনতা যোগ দেয় শাহ পতনের আন্দোলনে। এবারও শাহ তার বাহিনী দিয়ে সেই আন্দোলন দমনের চেষ্টা করেন, হত্যা করেন বহু আন্দোলনকারীকে, কিন্তু আন্দোলন থেমে থাকেনি। বছর শেষে ডিসেম্বরের মহরম মাসে আন্দোলনের তেজ আরও বৃদ্ধি পায়। তেমনই এক আন্দোলনে 2 ডিসেম্বর নিহত হন 700 জন। 12 ডিসেম্বর তেহরানে জড়ো হয় 20 লক্ষ মানুষ। কিন্তু এবার সেনাবাহিনী সাধারণ মানুষের পক্ষ অবলম্বন করে। শাহ পরিস্থিতি শান্ত করতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেন। খোমেনি তা প্রত্যাখ্যান করেন আর ডাক দেন ইসলামী শাসন প্রতিষ্ঠার। 1979 সালের 16 জানুয়ারি চিকিৎসার জন্য শাহ দেশ ত্যাগ করেন, কিন্তু তার আর ফিরে আসা হয়নি। ইতোমধ্যে 1 ফেব্রুয়ারি প্যারিস থেকে ইরানে প্রত্যাবর্তন করেন নির্বাসিত ধর্মীয় নেতা খোমেনি। জনতা তাকে সাদরে গ্রহণ করে অভিবাদন জানায়। 11 ফেব্রুয়ারি সেনাবাহিনী নিরপেক্ষ অবস্থানে চলে যায়। একজন ধর্মীয় নেতার নেতৃত্বে পতন ঘটে পাহলভি বংশের শাসনের। সফল হয় ফরাসি বিপ্লব ও বলশেভিক বিপ্লবের পর তৃতীয় বৃহত্তম বিপ্লব, ইরানের ইসলামী বিপ্লব। 2017 সালে ইরানের সবচেয়ে পুরনো চত্বরগুলোর একটিতে একটি ঘড়ি বসানো হয়েছিল। কাউন্টডাউন যেখানে জানান দিচ্ছিল 2040 সালে ইসরায়েল ধ্বংসের বার্তা। শুধু তাই নয়, এই চত্বর উত্তপ্ত হয়ে ওঠে এমন সব প্রতিবাদ বিক্ষোভে যেখানে অ্যান্টিসেমিটিক, অ্যান্টি ইসরায়েল ধারণায় মুখ্য হয়ে ওঠে। কিন্তু এই চত্বরের কিন্তু আরেকটি নামও রয়েছে, প্যালেস্টাইন স্কয়ার বা ফিলিস্তিন চত্বর। এর কারণও আছে। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর এই চত্বরে জড়ো হয়েছিল অসংখ্য ইরানি জনতা। মূলত ফিলিস্তিনিদের সমর্থন ছিল তাদের বিক্ষোভ সমাবেশ। হামাসের প্রতি ছিল অনেকের প্রকাশ্য সমর্থন। অবশ্য অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে অতীতের মতো ওইসব বিক্ষোভও ইরানের কর্তৃত্ববাদী সরকারের প্রত্যক্ষ ইন্ধনে সাজানো। কথা মনে রাখা প্রয়োজন যে ইসলামী বিপ্লবের পর থেকেই ফিলিস্তিনের পক্ষে জোর গলায় কথা বলতে শুরু করেছিল ইরান। আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের ভিত মজবুত করতে যে ফিলিস্তিন ইস্যুতে ইরান সরব, এটি নিয়েও সন্দেহ নেই রাজনীতি বোদ্ধাদের। মোটা দাগে এসব কারণেই ইসরায়েলকে শত্রু হিসেবে দেখে ইরান। আর এই বিরোধ শুধু প্রতিবাদ বিক্ষোভে থেমে থাকেনি, দেশের সীমানা পেরিয়ে এর প্রভাব পড়েছে আঞ্চলিক রাজনীতিতেও। নিশ্চয়ই জানেন 2023-এর 7 অক্টোবর ইসরায়েলে অভাবনীয় এক অভিযান চালিয়েছিল হামাস। এটিও জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই দলটিকে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে। তবে এই অঞ্চলে হামাস একমাত্র দল নয় যারা ইরানের থেকে অর্থ ও অস্ত্র সাহায্য পাচ্ছে। ইসলামিক জিহাদ, হুথি, হিজবুল্লাহ সহ সব দলগুলোই এই সাহায্য পাচ্ছে। মোট কথা, প্রতিনিয়ত ইসরায়েলকে শেষ করার জন্য যা যা করা দরকার আড়ালে থেকে বা প্রকাশ্যে এসে সবই করছে ইরান। বন্ধুরা, আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।